প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শরীক আছি। আজকে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারটা পড়া শুরু করব। এই চ্যাপ্টারটাকে আমরা খুব ডিটেইলসে পড়বো, খুব গুছিয়ে বেসিক সহ যত ধরনের এমসিকিউ আসে, সিকিউ আসে, সবকিছু আমরা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। তো তোমরা যারা চাচ্ছিলে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝে পড়ার জন্য, তাদেরকে আমরা আশা করি অনেক হেল্প করতে পারবো। তো আমরা চলো শুরু করি। পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপের মধ্যে মূলত পদার্থের অবস্থা কেমন হয় এবং এই বিভিন্ন অবস্থার পদার্থ কিভাবে চাপ প্রয়োগ করে এবং তার কার্যক্রমগুলো কেমন হয়, এটাই মোটামুটি বেসিক বেসিক থেকে আলোচনা করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি আহ এই চ্যাপ্টারটা পড়তে চাও, তোমাকে প্রথমেই জানতে হবে যে পদার্থের অবস্থা কত রকমের হতে পারে, তাই না? তো পদার্থের অবস্থা কত রকমের হয় আমরা জানি যে পদার্থের অবস্থা মূলত তিন রকমের হয়। এটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। যেমন ধরো কঠিন অবস্থা, তরল অবস্থা এবং আরেকটা হচ্ছে কি বায়বীয় অবস্থা। মানে হচ্ছে কি যে তুমি তোমার আশেপাশে যত রকমের বস্তু দেখতে পাবা, সেই বস্তুগুলা মূলত তুমি তিনটা অবস্থায় দেখতে পাবা। কেউ কঠিন অবস্থায় আছে, কেউ হয়তো তরল অবস্থায় আছে, আর হয়তো বা কেউ বায়বীয় অবস্থায় আছে, তাই না? তো এই তিনটা সিচুয়েশনে আমাদের বেশিরভাগ 99% সময় আমাদের চোখে পড়ে থাকে। তো এখন পদার্থের অবস্থাটা বলতে কি বোঝায়? পদার্থের অবস্থা হচ্ছে মূলত এখন পদার্থের অবস্থা বলতে কি বোঝায়? পদার্থের অবস্থা হচ্ছে মূলত যেই পদার্থটাকে নিয়ে আমরা আলোচনা করছি বা চিন্তা করছি, সেই পদার্থটার ভিতরে যে অণুপরমাণুগুলো আছে, তারা একজন আরেকজনের সাথে কি অবস্থায় আছে, এই জিনিসটা বোঝায়। যেমন ধরো কঠিন পদার্থের মধ্যে অণুপরমাণুগুলো খুব শক্তভাবে আন্তঃআণবিক বলের মাধ্যমে সংযুক্ত থাকে। অণুপরমাণুগুলো নড়াচড়া করতে পারে না। তরলের মধ্যে আন্তঃআণবিক বলটা একটু দুর্বল থাকে, তাই কি করতে পারে অণুপরমাণুগুলো ওই তরলের মধ্যে মুক্তভাবে চলাফেরা করতে পারে। আবার বায়বীয় অবস্থায় কি হয় বলতো? আন্তঃআণবিক বল একদমই থাকে না। তাদের আন্তঃআণবিক শক্তি, প্রত্যেকটা অণুর আন্তঃআণবিক শক্তি অনেক অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই কি হয় বলতো, তোমার বায়বীয় অবস্থায় অণু পরমাণুগুলো অনেক ছোটাছুটি করতে থাকে, তাই না? তো এই তিনটা অবস্থা মূলত আমরা জানি। তবে পদার্থের আরেকটা অবস্থা আছে, সেটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এটাকে আমরা সচরাচর আমাদের চোখে বা আমরা চিনতে পারি না বা দেখতে পারি না। এটাকে মূলত বায়বীয় অবস্থায় মনে হয়। তবে তুমি একটু চিন্তা করো তো, যে প্লাজমা অবস্থা তাহলে কেমন হতে পারে, তাই না? প্লাজমা অবস্থাটা কেমন হবে? এটা কি কঠিনের মতো, বা এটা কি তরল টাইপের, যে আহ মানে কোনো একটা তরল টাইপের থাকবে, নাকি হচ্ছে বায়বীয় অবস্থায় থাকবে, তাই না? তো প্লাজমা কথাটা যখন আমাদের মাথায় আসে, তখন আমাদের চিন্তায় অটোমেটিক চলে আসে যে এটা হয়তো তরল টাইপের কিছু একটা হবে, প্লাজমা বা তরল টাইপের কিছু একটা। কিন্তু তোমার এই ফিজিক্সের মধ্যে প্লাজমার যে অবস্থাটাকে ব্যাখ্যা করা হয় বা প্রকাশ করা হয়, সেটাকে সেটা আসলে বায়বীয় অবস্থা। ঠিক আছে? যেমন ধরো বায়বীয় অবস্থার মধ্যে প্লাজমাটা হচ্ছে একটা বায়বীয় অবস্থার মতো। কিভাবে? আমি তোমাকে বলি প্লাজমা অবস্থা কোনটা বলা হয়। যেমন ধরো তুমি যদি একটা কঠিন পদার্থকে তাপ দিতে থাকো, কি করতে থাকো, কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, তাপ দিলে কি হবে বলতো? তাপ দিলে সেটা কি হয়ে যাবে? আমাদের তরল হয়ে যাবে। কি হয়ে যাবে? তরল পদার্থ। এই তরলটাকে তুমি যদি তাপ দাও, আরো তাপ দাও, তখন সেটা কি হয়ে যাবে? আমাদের বায়বীয় অবস্থা হয়ে যাবে, তাই না? বায়বীয় বায়বীয় অবস্থা হয়ে যাবে। কেন বায়বীয় অবস্থা হবে, তরল অবস্থা হবে? কারণ তুমি কঠিন পদার্থের মধ্যে যখন তুমি তাপ দাও, কঠিন পদার্থের অণুপরমাণুগুলো খুব শক্তভাবে একজন আরেকজনের সাথে লেগে থাকে। কেন? একটা অণুর সাথে আরেকটা অণুর আন্তঃআণবিক বল অনেক বেশি হয়, তারা কি করে লেগে থাকে। তবে প্রত্যেকটা অণুর মধ্যে একটা আন্তঃআণবিক শক্তি থাকে। এই শক্তিতে এই অণুপরমাণুগুলো কাঁপতে থাকে এবং তারা এই আন্তঃআণবিক বলটাকে ভেঙে বের হয়ে যেতে চায়। কিন্তু কঠিন পদার্থে আন্তঃআণবিক বল আন্তঃআণবিক শক্তি থেকে অনেক বেশি। দ্যাটস ওয়াই ওই আন্তঃআণবিক শক্তিটা খুব বেশি একটা সাকসেসফুল হতে পারে না। তুমি যখন তাপ দিচ্ছ, তখন তুমি আসলে কঠিন বস্তুর প্রত্যেকটা পরমাণুর আন্তঃআণবিক শক্তিকে বাড়িয়ে দিচ্ছ। যখন আন্তঃআণবিক শক্তি বাড়িয়ে দিবা, প্রত্যেকটা অণুর মধ্যে কি থাকবে বলতো? আন্তঃআণবিক শক্তিকে বাড়িয়ে দিবা, তখন এই অণুগুলো আন্তঃআণবিক শক্তি বাড়লে তাদের কম্পনের পরিমাণ আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাদের যে আন্তঃআণবিক বল ছিল, সেই আন্তঃআণবিক বলটাকে ভেঙে এই অণুটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আন্তঃআণবিক শক্তি তুমি যত দিবা, তখন একটা সময় আসে যখন আন্তঃআণবিক শক্তি এতটাই বেড়ে যায় যে তারা আর এখানে লেগে থাকে না, আটকে থাকে না, তারা এই জায়গায় মুক্তভাবে চলাফেরা করা শুরু করতে পারে আন্তঃআণবিক বলকে উপেক্ষা করে। তখন তারা তরল হয়।
তাহলে এই অবস্থায় কেন আসছে? কারণ তুমি প্রত্যেকটা পরমাণুর মধ্যে আন্তঃআণবিক শক্তি বাড়িয়ে দিয়েছো। তেমনি ভাবে এই তরলের কণাগুলো যেই আন্তঃআণবিক শক্তি ধারণ করে সেটা কঠিন থেকে বেশি। কেন? কারণ আমরা তাপ দিয়ে দিয়ে আন্তঃআণবিক শক্তি বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, বুঝলাম। তারপর এই তরলকে তুমি যখন আরো তাপ দিতে থাকবা তখন সেই প্রত্যেকটা পরমাণু আরো শক্তি পেতে থাকবে এবং তাদের আন্তঃআণবিক শক্তি বাড়ার ফলে তাদের গতিশক্তি আরো বাড়তে থাকবে। তারা আরো বেশি বেগে ছুটোছুটি করা শুরু করবে। ফলে তাদের মধ্যে যে আন্তঃআণবিক বলটা ছিল সেই বলটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং একটা সময় এমন পরিমাণ শক্তি তারা পায় যে শক্তি পেলে তারা আন্তঃআণবিক বলকে উপেক্ষা করে তারা একদম এই সকল অণুপরমাণু ছেড়ে, বন্ধন ছেড়ে ভেঙে ভেঙে বাইরে চলে যায়। বুঝতে পেরেছো? তখন তাদের মধ্যে আর আন্তঃআণবিক বল কাজ করে না, কারণ তারা প্রচন্ড গতিশীল থাকে বায়বীয় অবস্থার মধ্যে অণুপরমাণুগুলো। এই অবস্থাকে আমরা তখন কি বলবো? বায়বীয় অবস্থা। একটু চিন্তা করো তো, তুমি যদি বায়বীয় অবস্থার মধ্যে আরো তাপ দেওয়া শুরু করো, কি করো বলো তো? বায়বীয় অবস্থার মধ্যে তুমি আরো তাপ দেওয়া শুরু করো, তখন কি হবে? তখন অণুপরমাণুগুলো তো এমনিতেই অনেক গতিশীল ছিল, তারা আরো বেশি গতিশীল হওয়া শুরু করবে। তাপ দিচ্ছ, আরো গতিশীল হচ্ছে, তাপ দিচ্ছ, আরো গতিশীল হচ্ছে। প্রত্যেকটা অণুর মধ্যে আন্তঃআণবিক শক্তি যখন প্রচন্ড রকমের বেড়ে যাবে, তখন আমরা তো জানি যে প্রত্যেকটা অণু কি বলতো, প্রত্যেকটা অণুর চারপাশে নিউক্লিয়াস কি করতে থাকে, মানে পরমাণুর চারপাশে কি করতে থাকে, নিউক্লিয়াস গুলো ঘুরতে থাকে। এই যে আন্তঃআণবিক শক্তি দিচ্ছ, এই আন্তঃআণবিক শক্তি কি শুধু পরমাণুটা পাচ্ছে? পরমাণুটার ইলেকট্রন গুলাও কিন্তু পাচ্ছে। ফলে ইলেকট্রন গুলা যেই শক্তি নিয়ে তার কক্ষপথের চারপাশে ঘুরতে থাকে, সেই শক্তিটা যদি ইলেকট্রন, যদি তুমি তাকে এমন একটা শক্তি দাও যে আচ্ছা আচ্ছা, ইলেকট্রন গুলো কি তার চারপাশে ঘুরতে থাকে, তাই না? তো ইলেকট্রন গুলো যখন তার চারপাশে ঘুরতে থাকে, আমরা জানি এই ইলেকট্রনটাকে তার কক্ষপথ থেকে বের করে নিয়ে আসার জন্য একটা শক্তি তাকে দিতে হবে, তাই না? তুমি যদি এই ইলেকট্রন গুলোকে সেই পরিমাণ শক্তি দাও, তাহলে ইলেকট্রন গুলো কি করবে বলতো? এই কক্ষপথ ছেড়ে বের হয়ে আসবে না? কক্ষপথ ছেড়ে বের হয়ে আসলেই তখন কি হবে? এই বস্তুটা ধনাত্মক আয়নে আয়নিত হয়ে যাবে এবং মুক্ত ইলেকট্রনটা কি করবে? এই জায়গার মধ্যে ঘোরাফেরা শুরু করবে। তার মানে প্রত্যেকটা পরমাণু তখন কি হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। কারণ কি? তুমি এত শক্তি দিয়েছো, যেই শক্তির ফলে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রনগুলো তাদের বহিস্থ শক্তি স্তর থেকে বের হয়ে চলে আসছে এবং মুক্ত ইলেকট্রনগুলো এখানেই ঘোরাফেরা করছে। তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট কি আমাদের পরমাণুগুলো এখানে মুক্তভাবে ঘোরাফেরা করতে শুরু করে, প্রচন্ড গতিশক্তিতে ঘোরাফেরা করে। এই যে তুমি বায়বীয় অবস্থাকে প্রচন্ড তাপে, উচ্চ তাপমাত্রায় তাপ দিয়ে তুমি এই অবস্থায় নিয়ে আসলা, যে অবস্থায় বায়বীয় কণাগুলা আয়নিত হয়ে গেছে, এই আয়নিত অবস্থাটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা। বুঝতে পেরেছো? তাহলে প্লাজমা অবস্থাটা হচ্ছে বায়বীয় অবস্থার মতোই, তবে বায়বীয় অবস্থায় অণুপরমাণুগুলো মুক্তভাবে থাকে, তবে আয়নিত থাকে না। তবে প্লাজমা অবস্থায় অণুপরমাণুগুলো কেমন থাকে বলতো? আয়নিত অবস্থায় থাকে। তাহলে আমরা যদি প্লাজমা অবস্থার সংজ্ঞান বলি, উচ্চ তাপমাত্রায় গ্যাস যখন আয়নিত অবস্থায় থাকে তখন আমরা তাকে প্লাজমা অবস্থা বলবো। বুঝতে পেরেছি? আমি আবার বলি, উচ্চ তাপমাত্রায় গ্যাস যখন আয়নিত অবস্থায় থাকে তখন আমরা তাকে কি বলবো? প্লাজমা অবস্থা। তো আমরা এইভাবে প্লাজমা অবস্থা পেতে পারি। তো প্লাজমা অবস্থা পেতে পারি। প্লাজমা অবস্থা আমাদের আশেপাশে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যেমন ধরো, আমার হাতের কাছে কোথাও পাবা না, তবে তুমি সূর্যের দিকে তাকালেই প্লাজমা অবস্থা দেখতে পাবা। সূর্যটা হচ্ছে কেমন বলতো? সূর্যটা কি কোনো পানির একটা গোলক, নাকি কোনো একটা শক্ত বস্তু? সূর্যটা কিন্তু একটা বিশাল একটা গ্যাসীয় পিণ্ড, গ্যাসের পিণ্ড। এটার মধ্যে প্রচুর হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস আছে। তো এই গ্যাসগুলো এতটা উত্তপ্ত অবস্থায় আছে যে এই গ্যাসগুলো এভাবে আয়নিত অবস্থায় আছে, তাই না? এবং যেহেতু আয়নিত অবস্থায় আছে, আমরা জানি ইলেকট্রন মুভ করলে ইলেকট্রন একটা স্পার্ক ক্রিয়েট করে। ইলেকট্রন যখন প্রচন্ড বেগে গতিশীল থাকে তখন ইলেকট্রনটা থেকে মনে হয় যে এটা থেকে লাইট বেরোচ্ছে বা আলো বেরোচ্ছে। তেমনি প্লাজমা অবস্থায় এই জিনিসটা দেখতে আলোকিত, উজ্জ্বল মনে হবে। এটা কিন্তু যেমন ধরো বায়বীয় অবস্থায় যখন অণুপরমাণু গতিশীল থাকে তখন কিন্তু ওখান থেকে আমরা গ্যাসগুলোকে দেখতে পাই না, কিন্তু প্লাজমা অবস্থায় কিন্তু আমরা অণুপরমাণুগুলো হচ্ছে গতিশীল সেটা আমরা বুঝতে পারবো, কারণ সেখান থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে আসবে, কারণ এখানে আয়নিত অবস্থায় আছে। কারণ প্রত্যেকটা অণুর প্রচন্ড শক্তি থাকে, যে শক্তিগুলো তাপ আকারে বের হয়ে আসতে পারে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মূলত প্লাজমা অবস্থা। তাহলে প্লাজমা অবস্থার কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা আয়নিত অবস্থায় থাকে, তারা হচ্ছে উজ্জ্বল অবস্থায় থাকে, যেমন সূর্য। এছাড়া অনেক নক্ষত্র আছে যারা কি আমাদের প্লাজমা অবস্থায় আছে, তাই না? তারপর ফ্লোরোসেন্টের লাইট বলতে পারো, এটা হচ্ছে আমাদের প্লাজমা অবস্থায় আছে। ফ্লোরোসেন্ট লাইট তুমি না চিনলে তুমি ইউটিউবে সার্চ দাও, ফ্লোরোসেন্ট লাইট কেমন, সেটা বের হয়ে যাবে।
ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মানে তুমি যখন বিদ্যুৎ চমকাতে দেখো বিজলি, তাই না? বিদ্যুৎ যখন চমকায় তখনও কি ওইটা প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। উচ্চ তাপমাত্রায় ওই গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, তখন সেটা আমরা আলোক ঝলসানো অবস্থায় দেখতে পাই। এটা একটা প্লাজমা অবস্থা। ঠিক আছে। তাহলে প্লাজমা অবস্থার এই এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে প্লাজমা অবস্থা কি করতে পারবে জানো? বিদ্যুৎ পরিবহন করতে পারবে, কারণ তারা আয়নিত অবস্থায় আছে, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। তাহলে প্লাজমা অবস্থা কি করতে পারবে? বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তাহলে কি বিদ্যুৎ পরিবহন করতে পারবে, বিদ্যুৎ পরিবহন পরিবহন করতে পারবে। তারপর এইটা কিন্তু চুম্বক দ্বারা প্রভাবিত হবে, কারণ এরা আয়নিত অবস্থায় আছে। আমরা জানি চুম্বকের মধ্যেও কি চুম্বক আয়নিত বস্তুকে প্রভাবিত করতে পারে, তাই না? মানে তুমি যদি তার চারপাশে তার চারপাশে কোনো চুম্বক নিয়ে আসো, তখন সেই চুম্বকটা এই অণুপরমাণুগুলোকে প্রভাবিত করবে। মানে মানে অণুপরমাণুগুলা এই চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকর্ষিত এরকম টাইপের কিছু একটা হবে, মানে প্রভাবিত হবে। ঠিক আছে। কি হবে বলতো? প্রভাবিত হবে। তাহলে আমরা বলতে পারি এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা, কি বলতো, চৌম্বক ক্ষেত্র দ্বারা, ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের প্লাজমার বেশ কিছু বৈশিষ্ট্য, তাই না? তো আমরা জানলাম তাহলে পদার্থের মূলত চারটা অবস্থা হয়। আমরা মূলত তিনটা বলবো না, মূলতই চারটা, তিনটা বলবো না আমরা। মূলত পদার্থের অবস্থা কয়টা? চারটা। আমরা চারটাকে মেইন প্রায়োরিটি দিব। এমন না যে কঠিন, তরল, বায়বীয়, আরেকটা আছে চতুর্থ অবস্থা অপশনাল, না। মূলতই চারটা অবস্থা। বুঝতে পেরেছো? তো কঠিন, তরল, বায়বীয় এবং কি প্লাজমা। তোমাকে যদি প্রশ্ন করা হয় পদার্থের অবস্থা কয়টা, তুমি বলবা কি চারটা। কয়টা? চারটা। কি কি? কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা অবস্থা। বুঝতে পেরেছো? সবাইকে সমান অধিকার বা সমান প্রায়োরিটি দিবা, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা পদার্থের কত রকমের অবস্থা সেটা জানলাম। এখন আমরা জানবো যে পদার্থ কিভাবে কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করে বা পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে কি হয়, এই চাপ সম্পর্কে জানবো। ধরো হঠাৎ তোমার বন্ধু ফোন দিয়ে তোমাকে বললো যে আগামীকাল তোমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে এবং সেই অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে প্রায় 100টার মতো পেজ লেখা লাগবে। তো এই নিউজ শোনার পর তোমার কি মাথায় আকাশ ভেঙে পড়বে না? মানে অনেক চাপ কাজ করবে, নিজের মধ্যে অনেক প্রেশার কাজ করবে। এখন তুমি কি চিন্তা করবা? তুমি যদি স্মার্ট হও, তুমি চিন্তা করবা যে এই 100টা পেজ আমি নিজে লিখবো না, আমি কয়েকজনকে দিয়ে লিখাবো। তাহলে তুমি বেশ অনেকজনকে ফোন দিবা, হেল্প চাইবা, মানুষের হেল্প চাইবা, এবং যারা যারা তোমাকে হেল্প করতে চাইবে তাদেরকে তুমি বলবা ভাই তুমি আমাকে 2 পেজ লিখে দাও, 5 পেজ লিখে যাও, 1 পেজ লিখে দাও বা 10 পেজ লিখে দাও। এইভাবে করে 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 তুমি অনেকগুলা কাজকে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করবা। কারণ কি, তুমি যত বেশি মানুষকে তোমাকে ইনভলভ করাতে পারবা তত তোমার চাপ কমবে, তাই না? তত বেশি কি তোমার চাপ কমবে। ঠিক আছে। তাহলে সেম ভাবে মনে করো এইটা একটা বস্তু। এই বস্তুটা, এই বস্তুটা মনে করো যে তোমার আমি হচ্ছে এই বস্তুটাকে কি করলাম, যে একটা পৃষ্ঠের উপর রাখলাম। তাহলে এই বস্তুটা কি করতেছে? নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে না, বলো? এই বলটা কতটুকু জায়গার উপর প্রয়োগ করতেছে? এই জায়গাটার উপরে প্রয়োগ করতেছে, এই ক্ষেত্রফলটার উপরে। তাহলে এই ক্ষেত্রফলটার এখানে যদি তোমার মনে করো আমি 50 নিউটন বল প্রয়োগ করতেছে বস্তুটা, পৃথিবীটা তাকে 50 নিউটন বল নিচের দিকে টানতেছে, তাই সেও 50 নিউটন বল প্রয়োগ করছে। এখন এই জায়গাটার ক্ষেত্রফল ধরো আমাদের হচ্ছে 10 মিটার স্কোয়ার। তাহলে আমি এটাকে সমান 10টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10টা। প্রতিটা ভাগের মধ্যে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে বলতো? প্রতিটা ভাগের মধ্যে আমাদের 5 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, কারণ এই বলটা যখন এই ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করছে, প্রত্যেকটা ক্ষেত্রফল একক পরিমাণ বল, সে নিজে কতটুকু বল অনুভব করছে? 5 নিউটন বল, তাই না বলো? কারণ এই বলটা তো সবাই সমান ভাগে অনুভব করবে, এমন তো না ও 50 করবে, ও 50 করবে, ও 50 করবে। এটা কিন্তু সম্ভব না। তাহলে যদি এটা সম্ভব হতো তাহলে পৃথিবীতে অনেক কাজ সহজ হয়ে যেত। যেমন ধরো তুমি কি করতা, তুমি হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করবা, এই 10 নিউটন বল দিয়ে মনে করো তোমার একটা মানে কাজ করার জন্য 10 নিউটন বলের প্রয়োজন। তো তুমি যদি একা করতে চাও তোমাকে 10 নিউটন বল দেওয়া লাগবে। তুমি যদি এই যে যদি এটা হতো যে প্রত্যেকটা একক জায়গা এখানে 50 নিউটন বল দিচ্ছে,
তাই প্রত্যেকে 50-50 অনুভব করছে। যদি এটা সত্য হইতো তাহলে কি হইতো জানো? তুমি 10 নিউটন বল এক জায়গায় দিতা, এটা আবার অনেকগুলো সেক্টরের মধ্যে সমানভাবে 10-10-10 পড়তো। ফলে তুমি যে কাজটা একা করতা, এখন তুমি একাই অনেকগুলো কাজ করে ফেলতে পারতেছো, তাই না? মানে তুমি একাই 10 জনের কাজ করে ফেলতে পারতেছো একই বল প্রয়োগ করে। এটা কিন্তু আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতিকে ভঙ্গ করে। বুঝতে পেরেছো? মানে তুমি বল দিচ্ছ 10 নিউটন, কাজ করতেছো 10 নিউটনের জন্য, কিন্তু কাজ পাচ্ছ তুমি কতটুকু? প্রায় 50 নিউটনের জন্য, বা 50 নিউটনের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করা লাগতো সেটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু সম্ভব না, তাই না বলো? তাহলে সেম ভাবে এখানে 50 নিউটন বল যদি প্রযুক্ত হয়, প্রত্যেকটা একক জায়গার মধ্যে 5-5-5 করে হলে মোট বল প্রযুক্ত হচ্ছে কতটুকু? 50 নিউটন 10 মিটার স্কয়ারের উপরে। তাই প্রত্যেক একক ক্ষেত্রফলের উপরে বল প্রযুক্ত হচ্ছে কতটুকু? 5 নিউটন। এখন তুমি যদি একটা কাজ করো, তুমি করলা কি, যে বস্তুর ভর তুমি চেঞ্জ করলা না, বস্তুটাকে তুমি আগের মতোই রাখলা। এখন তুমি কি করলা, তুমি জাস্ট এটার নিচে যেই ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করছে সেই ক্ষেত্রফলটাকে কমাই দিলা। তাহলে কয়টা ভাগ হইলো বলো তো? 1 2 3 4টা ভাগ না বলো? যদি 4টা ভাগ হয় তখন সে বল প্রয়োগ করছে কতটুকুর উপরে? 4 মিটার স্কয়ারের উপরে। ফলে প্রত্যেকটা একক ক্ষেত্রফল কি পরিমাণ বল অনুভব করবে? 50কে 4 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে কি আমাদের ততটুকু বল সে অনুভব করবে। বুঝতে পারছো? তার মানে কোনো একটা বস্তু যেই ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করছে সেই ক্ষেত্রফলটা যত হবে ততটা সমান ভাগ হয়ে যাবে এই বলটা। বুঝতে পারছো? মানে হচ্ছে যে এই ক্ষেত্রফলটার মধ্যে সমান ভাগে প্রত্যেকটা বিন্দুতে এই বলটা সমান ভাগে ভাগ হয়ে যাবে, এবং প্রত্যেকটা বিন্দুতে লম্বভাবে এই বলটা কি অনুভূত হবে। তাহলে মনে করো প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুতে কি পরিমাণ বল অনুভূত হচ্ছে? এই বিন্দুতে, এখানে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু দ্বারা তুমি যদি 50কে ভাগ দাও, তাহলে এই একটা বিন্দুতে এতটুকু বল অনুভূত হচ্ছে। ঠিক আছে, বিষয়টা কি? তাহলে আমরা তো বিন্দু দিয়ে হিসাব করতে পারবো না, আমরা একক ক্ষেত্রফল দিয়ে হিসাব করবো, কারণ বিন্দুর সংখ্যা তো অনেক। তাই আমরা যেই ক্ষেত্রফলের উপরে বলটা প্রযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রফলটা কত? 4 মিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফলটাকে প্রতি একক ক্ষেত্রফল চিন্তা করে করে 4টা সমান ভাগে ভাগ করা যায়। তাই আমরা বলবো 50 নিউটন 4 মিটার স্কয়ারে প্রযুক্ত হলে প্রতি একক ক্ষেত্রফলে আমার বল পড়তেছে কতটুকু? 50/4, তাই না? তুমি এই ক্ষেত্রফলের পরিমাণ যত কমাবা, এই ক্ষেত্রফলের পরিমাণ কি করবা বলতো? যত কমাবা ততই কি এই ক্ষেত্রফল কমতে থাকবে। ফলে এখানে প্রতি একক ক্ষেত্রফলে বলের পরিমাণও কি হতে থাকবে? বাড়তে থাকবে। ফলে প্রতি একক ক্ষেত্রফলে চাপের পরিমাণও বাড়তে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যখন কোনো একটা ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করে সেই বলের মানটা কি ওই ক্ষেত্রফলের সমান ভাগে ভাগ হয়ে যায়। এই ক্ষেত্রফলটা যত বেশি হবে প্রতি একক ক্ষেত্রফলে বলের পরিমাণ তত কম অনুভূত হবে। আবার ক্ষেত্রফলের পরিমাণ যত কম হবে ওই প্রতি একক ক্ষেত্রফলে বলের পরিমাণ তত বেশি অনুভূত হবে। বুঝতে পেরেছো বিষয়টা কি? তাহলে আমরা যদি বলি যে একটা বস্তু এ ক্ষেত্রফলের উপরে এফ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ করছে, তো এই ক্ষেত্রফলের উপরে যদি এফ পরিমাণ বল প্রযুক্ত হয় বা প্রয়োগ করে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল অনুভূত হবে? এফ বাই এ, বা প্রতি একক ক্ষেত্রফলে আমাদের এফ বাই এ পরিমাণ বল অনুভূত হবে। এবং প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভূত হবে সেটাকে আমরা কি বলবো? চাপ পি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? চাপ। এই হচ্ছে আমাদের চাপের সূত্র। তার মানে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভূত হয় বা বল প্রযুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? চাপ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা সিচুয়েশন দেখি। মনে করো যে একটা তল আছে এরকম, এবং একটা বস্তু হচ্ছে কি এরকম। তাহলে এই বস্তুটা এই বিন্দুগুলোর উপরে বল প্রয়োগ করতেছে না বলো? এই ক্ষেত্রফলটার উপরে, এই ক্ষেত্রফলটার উপর বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে বলতো? এইদিকে না? এদিকে না বল প্রযুক্ত হচ্ছে? তাহলে এই বরাবর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভূত হয় সেটাই কি চাপ বলা যাবে? এখানে একটু কথা আছে। চাপ হচ্ছে তখনই তুমি তাকে বলতে পারবা যে, যেমন ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, যে মনে করো তুমি হচ্ছে এই ক্যালকুলেটরটাকে
এইভাবে ধরে রাখছো, তাহলে ক্যালকুলেটর ঠিক সোজা তোমার দিকে নিচের দিকে বল প্রয়োগ করছে। ফলে তুমি যেই পরিমাণ চাপ অনুভব করছো, তুমি যদি ক্যালকুলেটরটাকে এইভাবে ধরো, তুমি মুহূর্তেই ফিল করবা তোমার চাপের পরিমাণ কমে গেছে। তুমি কিন্তু এইভাবে যতটুকু ফিল করতেছিলা, এখানে এতটুকু ফিল করতে পারবা না। এখানে কি চাপের পরিমাণ আরো কমে গেছে। আরো বাঁকা করো, আরো কমে যাবে, আরো বাঁকা করো, কমে যাবে, একদম লম্ব করলে তো এটা পড়েই যাবে নিচের দিকে। তবে এতটুকু রাখলে তোমার কি হবে বলো তো, তোমার কাছে মনে হবে চাপ অনেকটা কমে গেছে। তাহলে একই তো বস্তু, ক্ষেত্রফল সেম, জাস্ট এরকম বাঁকা করে ফেলছো, তাহলে চাপের পরিমাণ কেন কমে গেল? তাহলে চাপটা আসলে কতটুকু পৃষ্ঠের উপর বল প্রয়োগ করছে, এই ইনফরমেশনটা এখানে এনাফ না। তোমাকে জানতে হবে যে এই যে বস্তুটা বল প্রয়োগ করতেছে, এটা তো পৃথিবীটাকে নিচের দিকে টানতেছে, কিন্তু চাপটা অনুভূত হবে এই বস্তুর উপরে লম্বভাবে, এই বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করছে, সেই অনুভূত বলকে আমরা কি বলবো? চাপ। তাই না বলো? তাহলে এখন দেখো, এই বস্তুটাতে, এই বিন্দুটাতে তো নিচের দিকে বল প্রয়োগ করতেছে, তাহলে এর কিছুটা অংশ এইদিকে বল প্রয়োগ করতেছে, এটাকে আমরা উপাংশ বলি। এটা আমরা এইচএসসি ধরে জানতে পারবো যে উপাংশের বিষয়টা আসলে কি। অথবা তোমাদের কাজক্ষমতা শক্তির মধ্যে মোটামুটি আলোচনা করা হয়েছে যে যদি বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করা হয়, তার কিছুটা অংশ এই দিকে কাজ করছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত একদিন আলোচনা করব। তবে তখন এই অবস্থায় যেভাবে সরাসরি লম্বভাবে বল প্রয়োগ করছিল, এখন সে আর সরাসরি লম্বভাবে বল প্রয়োগ করছে না, এদিকে করছে। ফলে কিছুটা অংশ এদিকে কাজ করতেছে, যতটুকু অংশ ওইদিকে কাজ করে, ওই অতটুকুই আমি চাপ অনুভব করি। তার মানে তোমাকে যে চাপ অনুভব করতে হয়, এই বিন্দুতে লম্বভাবে যে পরিমাণ বল অনুভূত হবে, সেটাই হচ্ছে চাপ। লম্বভাবে যে পরিমাণ বল অনুভূত হবে, বুঝতে পেরেছো? তাহলে চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে অনুভূত বলের মানকে আমরা কি বলবো? চাপ বলবো। বুঝতে পেরেছি বিষয়টা কি? তাহলে এই হচ্ছে আমাদের P equals to F by A। আচ্ছা, এইখানে একটা কথা আছে যে তাহলে চাপ হচ্ছে কি আমাদের? চাপ হচ্ছে কোনো একক ক্ষেত্রফলে লম্বভাবে, কোনো একক ক্ষেত্রফলে, যেমন ধরো তুমি যদি একটা তল এরকম নাও, তাহলে একটা বস্তু তুমি এভাবে রাখো, তখন এই বস্তুটা তো এই তলের উপরে চাপ প্রয়োগ করছে। কোন দিকে করছে আসলে? সে কিন্তু বল কিন্তু এই অ্যাঙ্গেল বরাবর নিচের দিকে করতেছে, কারণ পৃথিবী তো তাকে নিচের দিকে টানতেছে, তাই না? পৃথিবীটা কোন দিকে টানতেছে? নিচের দিকে। কিন্তু এইখানে চাপ অনুভূত হবে এই লম্বভাবে, এই দিকে যে পরিমাণ বল অনুভূত হবে। বুঝছো বিষয়টা কি? তাহলে চাপ হচ্ছে বলের একটা মান। চাপ হচ্ছে কি? একক ক্ষেত্রফলে যতটুকু বল অনুভব করা যায়, সেটাই হচ্ছে চাপ। কোন দিকে চাপ অনুভূত হচ্ছে, তারপর হচ্ছে দিকটা কি ইম্পর্টেন্ট? এখানে দিকটা কিন্তু ইম্পর্টেন্ট না, যেদিকেই চাপ অনুভূত হোক না কেন, চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বা মান বা বলের মান, তাই না? যেমন দেখো, বলটা এইদিকে, কিন্তু চাপ কিন্তু এইদিকে না। চাপ কোন দিকে? লম্বভাবে। তুমি পৃষ্ঠ এতটুকু লম্ব রাখো, বস্তুটা এতটুকু রাখো, তাহলে বস্তু কিন্তু নিচের দিকে পড়ার চেষ্টা করবে, কিন্তু চাপ অনুভূত হবে কতটুকু? এই লম্বভাবে যতটুকু। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যেহেতু যেই পরিমাণ বল অনুভূত হচ্ছে, সেই বলের মানটাকে আমরা চাপ বলি, বলের দিকটা এখানে ইম্পর্টেন্ট না। তাই চাপ একটা কি বলতো? স্কেলার রাশি। বুঝছো? এটা খুবই বেসিক একটা কোশ্চেন, আমাদের প্রায় এমসিকিউতে আসে, আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি না। তোমরা কি করবা যদি বলা হয় যে চাপ একটা কি রাশি? চাপ হচ্ছে একটা কি? স্কেলার রাশি। চাপ প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, তাই না? যেই ক্ষেত্রফলটা আছে তার লম্ব বরাবর যে পরিমাণ বল অনুভূত হচ্ছে, সেই বলের মানকে আমরা চাপ বলবো। বল যেদিকে প্রযুক্ত হোক, তার লম্ব বরাবর যা হবে তাই হচ্ছে আমার চাপ। ঠিক আছে? তাহলে চাপ হচ্ছে কি বলতো? চাপ একটি স্কেলার রাশি। স্কেলার রাশি মনে থাকবে, চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, আমরা এখন চাপের একক পড়ব। চাপ একক কি হয়, কত রকমের হয়, সেই জিনিসগুলো একটু পড়ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন চাপকে আমরা স্কেলার রাশি বলি, এছাড়া চাপের সূত্র F বাই A কেন, সেটাও বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, তাই আমরা P ইকুয়ালস টু কি বলি? F বাই A বলি। চাপের একক তাহলে কি হবে? F এর একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক কি আমাদের বলতো?
মিটার স্কোয়ার, দুইটাকে কম্বাইন করলে নিউটন মিটার ইনভার্স 2। এটাকে আমরা চাপের একক বলতে পারি, অথবা চাপের একক হচ্ছে প্যাসকেল বলা হয়। চাপের একক হচ্ছে কি আমাদের প্যাসকেল। কিভাবে? প্যাসকেল সাহেব চাপকে আবিষ্কার করেছিলেন, তাই তার শ্রদ্ধানুসারে এই চাপের এককে কি বলা হয়? প্যাসকেলও বলা হয়। তুমি চাপের একক এটাও বলতে পারো, প্যাসকেলও বলতে পারো। যেমন ধরো তোমার মনে করো কোনো একটা বস্তু এই 10 মিটার স্কয়ারের উপরে 10 মিটার স্কয়ারের উপরে তোমার 100 নিউটন বল দিচ্ছে। তাহলে এখানে আমাদের এফ এর মান কত? এটা হচ্ছে আমাদের এফ এর মান, এটা হচ্ছে আমাদের এ এর মান, তাই না বলো? চাপ কি হবে? এফ বাই এ। এফ হচ্ছে আমাদের 100 নিউটন, আর এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কয়ার। তো এটা কাটাকাটি করলে কি হবে? 10 নিউটন মিটার ইনভার্স 2। মানে এখানে 10 নিউটন পার মিটার স্কয়ার চাপ অনুভূত হচ্ছে, বা তুমি বলতে পারো 10 প্যাসকেল চাপ অনুভূত হচ্ছে এখানে। ঠিক আছে? তো এটাও বলা যায়, এটাও বলা যায়, তবে আমরা এটা বেশি ইউজ করব, 10 প্যাসকেল ইউজ করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 10 প্যাসকেল, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের চাপের একক প্যাসকেল। ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব যে 1 প্যাসকেল চাপ কতটুকু। আমরা ফিল করতে হবে জিনিসটা, যে 1 প্যাসকেল এটা তো বলতেছেন। যেমন ধরো আমি তোমাকে বললাম যে বলো তো 1 কেজি কতটুকু, তখন তুমি কিন্তু এটা ধারণা করতে পারবে। যে প্রথমে তোমার মাথায় চলে আসবে যে ওই 1 কেজির যে বাটখারা পাওয়া যায়, এই বাটখারাটা ধরতে, তারপরে মানে উপরে তুলতে যে পরিমাণ একটা ফিলিংস আসে, এটা হচ্ছে আমাদের 1 কেজি, তাই না বলো? কিন্তু 1 প্যাসকেল কতটুকু, এই জিনিসটা কি ফিল করা যায়? হ্যাঁ। তো আমরা যদি 1 প্যাসকেল চাপ কতটুকু সেটা জানতে চাই, প্রথমে আমাকে জানতে হবে 1 প্যাসকেল চাপ আমি যদি পাইতে চাই আমাকে কি করা লাগবে, তাই না? আমরা তো জানি যে পি ইকুয়ালস টু কি বলতো? এফ বাই এ। তুমি চাচ্ছ এই প্যাসকেলের পি এর ভ্যালু কি পাইতে বলো তো? 1 পাইতে। তাহলে তোমার এই এফ এর ভ্যালু আর এর ভ্যালু কি হওয়া লাগবে? অফকোর্স সেম হওয়া লাগবে। তুমি যদি এখানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল নাও, তোমাকে অবশ্যই 1 নিউটন বল দিতে হবে 1 মিটার স্কয়ারের উপরে, দিলেই কিন্তু তুমি 1 প্যাসকেল পাবা। তুমি 1 মিটার স্কয়ারের উপর 2 নিউটন বল দিলে এটা কাটাকাটি করতে 2 আসে, তাই না? তাহলে 1 মিটার স্কয়ারের উপরে 1 নিউটন বল দিলে তুমি 1 প্যাসকেল চাপ পাবা। অথবা তুমি যদি 2 মিটার স্কয়ারের উপর বল দাও, তাহলে অবশ্যই তোমাকে 2 নিউটন বল দেওয়া লাগবে যেন কাটাকাটি করে 1 আসে। তার মানে তোমার যা হবে বল কি তাই হতে হবে। মানে এফ এবং এ কি হওয়া লাগবে? আমাদের সমান সমান হওয়া লাগবে যদি তুমি 1 প্যাসকেল চাপ পাইতে চাও, তাই না বলো? আচ্ছা, এখন আমরা 1 প্যাসকেল চাপ অনুভব করতে চাই, ফিল করতে চাই যে 1 প্যাসকেল চাপটা আসলে কতটুকু। ঠিক আছে? তো 1 প্যাসকেল চাপ তোমাকে যদি অনুভব করতে হয়, তোমাকে অনুভব করতে হবে হাতের মধ্যে। তুমি অবশ্যই এখানে এই বোর্ডের মধ্যে বা এখানে বা এই বেঞ্চের মধ্যে 1 প্যাসকেল চাপ অনুভূত হচ্ছে আর তুমি দাঁড়ায় দাঁড়ায় অনুভব করবা, এটা কি হইতে পারে? হইতে পারে না। তো তোমাকে অবশ্যই অনুভব করার জন্য তোমাকে ফিজিক্যালি হাতের মধ্যে 1 প্যাসকেল চাপ তোমাকে দেওয়া লাগবে, দিলেই কিন্তু তুমি অনুভব করতে পারবা, তাছাড়া কিন্তু পারবা না। তো চলো আমরা 1 প্যাসকেল চাপ অনুভব করি। তার জন্য কি করা লাগবে? আমি আমার এই হাতের উপরে কোনো একটা বস্তু নিব, সেই বস্তুটা আমার হাতের উপরে বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করলে আমি 1 প্যাসকেল চাপ অনুভব করব। তাহলে আমাকে আগে দেখতে হবে আমার হাতের ক্ষেত্রফল কতটুকু। এখানে হাতের ক্ষেত্রফল যতটুকু হবে ঠিক ততটুকু বল অনুভব করবে এমন কাউকে আমার হাতের উপর নিব, নিলেই কি তখন আমি কি করতে পারবো? ততটুকু বল ততটুকু ক্ষেত্রফলের উপরে দিলে আমি 1 প্যাসকেল চাপ অনুভব করব, তাই না বলো? তো আমরা দেখি যে আমার হাতের ক্ষেত্রফল কতটুকু। তো হাতের ক্ষেত্রফলটা জানার জন্য আমাদের দেখি একটু মাপি আমরা এটাকে। মনে করি আমার হাতের ক্ষেত্রফলটা মোটামুটি এই অবস্থায় আছে, তাই না? তো এটাকে একটু আন্দাজ করি, 1 সেন্টিমিটার এতটুকু হয়, 1 2 3 4 5 6 7, তাই না? ধরো 7, এটা আন্দাজ করলাম, তুমি তোমার হাতের ক্ষেত্রফল মেপে নিও। এটা 7 হলে এটাও মনে করি মোটামুটি 7। ঠিক আছে? এটা 7 এবং এটা কি আমাদের 7। তাহলে আমরা চলো এই হাতের ক্ষেত্রফল কি পেয়েছি বলতো? a ইকুয়ালস টু 7 ইন্টু 7 সেন্টিমিটার স্কয়ার, তাই না বলো? কারণ এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 49 সেন্টিমিটার স্কয়ার।
49 সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার যদি নিতে চাই আমরা কি করতে হবে, 49 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। ঠিক আছে, কিভাবে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিলাম একটু পর দেখাচ্ছি। তোমরা যারা পারো তাও তো খুবই ভালো, আর যারা পারো না তাদের জন্য আমি টেকনিকটা দেখিয়ে দিব। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হাতের ক্ষেত্রফল এ। তাহলে দেখো তো আমরা কি পাইতে চাই, আমরা আমরা কি পেতে চাই, আমরা চাই কি P equals to 1 প্যাসকেল হোক, তাই না? তাহলে ক্ষেত্রফল কতটুকু আমাদের, ক্ষেত্রফল হচ্ছে 49 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, তাই না? তাহলে প্যাসকেল পি এর মান 1, এর মান কি বলতো আমাদের 49 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা জানবো কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, তাই না? কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাহলে 49 ইন্টু, তাই না? এটাও আমরা দেখবো সূত্র দিয়ে, যেমন ধরো আমরা জানি P equals to F by A, তো বা F equals to P into A, তারপরে কি হবে বলতো এখানে, তারপরে হবে কি P এর মান 49 ইন্টু P এর মান হচ্ছে কি আমাদের 1 পাইতে চাই, তাহলে 49 ইন্টু 10 ইনভার্স কি বলতো 4, ঠিক আছে? 4 নিউটন দিব, যেহেতু বল মিনে করছি তাই বলের পুরোটা একক দিয়ে দিব। 49 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন বল অনুভব করতে হবে আমাকে, বল প্রয়োগ করতে হবে কোথায়, হাতের উপরে। এখন 49 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন বল যদি অনুভব করতে হয় তাহলে কতটুকু ভরের বস্তু আমার নেওয়া লাগবে, তাই না? তো এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে F equals to কি বলতো, F equals to 49 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে আমরা তো জানি F equals to mg, তাহলে 49 ইন্টু 10 ইনভার্স 4, m equals to কতটুকু হবে, m equals to 49 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই g, g এর মান কত বলতো 49 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 9.8। এটা একটু ভাগ করে দেখো তো কত আসে, এটা হচ্ছে 49 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 9.8, এটা আসবে কতটুকু আমাদের 5 ইন্টু 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4 কেজি, বুঝলা? তার মানে কি কেজি থেকে গ্রামে নিলে কি করতে হয়, 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 10 কিউব করতে হয়, তখনই আমাদের গ্রামে চলে আসে। এবং আমরা আরেকটু লিখি, এটা হচ্ছে কতটুকু বলতো 0.5 গ্রাম চলে আসবে। কি আসবে এটা 0.5 গ্রাম। তার মানে কি দেখো তো 1 প্যাসকেল কতটুকু, যদি তোমার হাতের ক্ষেত্রফল এতটুকু হয় তাহলে এই হাতের উপরে 0.5 গ্রাম ভরের একটা বস্তু তুমি নিবা, নিলে তুমি যা অনুভব করবা সেটাই হচ্ছে কি আমাদের বলতো 1 প্যাসকেল। তাহলে বলতো 0.5 গ্রাম কতটুকু হবে, তুমি যদি এরকম একটা কাগজ নাও, এরকম একটা পেজের কাগজ নাও, একটা পেজের কাগজকে তুমি তোমার কি করবা, একটা পেজের কাগজকে তুমি তোমার হাতের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল পর্যন্ত কি করবা, বানাবা, বানায় এটাকে তোমার হাতের উপর রাখবা। বা তুমি একটা কাজ করতে পারো, খুবই সূক্ষ্মভাবে 1 গ্রাম মাপতে পারে, তাই না? বা তুমি একটা পেপার নাও, আগে দেখো এই পেপারটা ওয়েট মেশিনে কতটুকু আসে, ওয়েট মেশিনে দেখবা যে মোটামুটি 1 গ্রামের মতো আসবে। একটা পেপারকে ওয়েট মেশিন মাপতে পারে না, মানে 1 গ্রাম আসে না, তারও কম। তাহলে ধরে নিলাম একটা অফসেট পেজ হচ্ছে 1 গ্রাম, তো তুমি এটাকে যদি হাফ করো, অর্ধেক কেটে ফেলো, তখন 0.5 গ্রাম বেরোবে। 0.5 গ্রামকে তুমি এমনভাবে ভাঁজ করবা যেন তোমার হাতের ক্ষেত্রফলের সমান হয়, এটার উপর রাখো, রাখার পর তুমি দেখো যে এইটা আসলে কি পরিমাণ তোমাকে চাপ দিচ্ছে, যে পরিমাণ চাপ দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের 1 প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল চাপ অনেক কম, তাই না? আসলে এই 1 প্যাসকেল চাপকে অনুভব করার মতো না। যেন আমি তোমাকে যদি বলি আমি তোমাকে 1 প্যাসকেল চাপ দিচ্ছি, তখন তুমি বলবা ওকে। তারপর তোমাকে যদি বলা হয় আমি তোমাকে 2 প্যাসকেল চাপ দিচ্ছি, তখন তুমি 1 আর 2 এর মধ্যে পার্থক্য করতে পারবা না, কারণ 1 প্যাসকেল চাপ যতটুকু 2 প্যাসকেল অনেকটা সেম, তাই না বলো? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এমন একটা একক নিয়ে আমরা কাজ করব যেই এককটা একটু বাড়লে বা কমলে সেটা আমরা ফিল করতে পারি না, তাহলে বাস্তব জীবনে কি এই প্যাসকেলের এককটাকে আমরা ইউজ করতে পারবো? আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবো না, তাই না? তাই আমাকে এমন একটা একক ইউজ করতে হবে যেই পরিমাণ একক বা যেই এককটা ইউজ করলে আমরা এটা মানে বুঝতে পারি, এটার চেঞ্জটা আমরা বুঝতে পারি।
যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে আমি তোমাকে 4 মিলিমিটার এক দৈর্ঘ্যের একটা লাঠি দিলাম, ওকে দিলাম, আমি তোমাকে আরেকটু বাড়িয়ে 5 মিলিমিটার দৈর্ঘ্যের লাঠি দিলাম, তাহলে এই দুইটা লাঠির দৈর্ঘ্যের মধ্যে তুমি খুব পার্থক্য করতে পারবা? পারবা না কিন্তু। কারণ কি বলতো, এই দুইটা দৈর্ঘ্য প্রায় সেম, 1 মিলিমিটার খুবই কম। কিন্তু আমি তোমাকে যদি বলি যে 1 মিটার দৈর্ঘ্যের লাঠি দিয়েছি আর 2 মিটার দৈর্ঘ্যের লাঠি দিয়েছি, তো তুমি কিন্তু বেশ ভালোভাবে বুঝবা এটা 1 মিটার, এটা 2 মিটার, সো এটা বড়, এটা ছোট। বুঝছো বিষয়টা কি? তাহলে 1 প্যাসকেল নিয়েও বাস্তব জীবনে কাজ করা সম্ভব না, যেমন 1 মিলিমিটার নিয়ে বা মিলিমিটার একক নিয়ে বাস্তবে কি কাজ করা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তো আমরা 1 প্যাসকেল নিয়ে কাজ করব না, বাস্তব জীবনে কি ধরনের একক নিয়ে কাজ করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখব। বাস্তব জীবনে যে এককগুলো নিয়ে কাজ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে এটিএম। কি বলতো? এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে আমাদের উপরে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল আমাদের উপর একটা প্রেসার দেয় বা চাপ দেয়, সেই চাপটা হচ্ছে কি এটিএম দিয়ে হিসাব করা হয়। 1 এটিএম কতটুকু? 1 এটিএম হচ্ছে 1,01,325 প্যাসকেল। আমরা একটু আগে যে 1 প্যাসকেল হিসাব করছি, তার 1,01,325 গুণ বেশি যদি তুমি চাপ অনুভব করতে চাও, সেই চাপটা হচ্ছে কি 1 এটিএম। বুঝছো? সেই চাপটা হচ্ছে কি আমাদের 1 এটিএম। তাহলে এই চাপটা কিন্তু বেশ অনুভব করার মতো, এটা তুমি বুঝতে পারবা যে কতটুকু অনুভব করা যাচ্ছে, তাই না? বা এই চাপটা আসলে কতটুকু, 1 প্যাসকেলের মতো না। তাহলে 1 এটিএম হচ্ছে কি 1,01,325 প্যাসকেল হলে যতটুকু চাপ হয় ততটুকু হচ্ছে কি আমাদের 1 এটিএম। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা চলো দেখি 1 এটিএম কতটুকু আমাদের ফিলিং, মানে ফিল করতে কেমন লাগে, বা 1 এটিএম হচ্ছে আমাদের কতটুকু চাপ দেয়, এটা আমরা একটু ফিল করব ম্যাথের মাধ্যমে। তাহলে দেখো আমরা একটা ম্যাথ লিখি যে 101,325 প্যাসকেল চাপ হতে হলে, আচ্ছা আরেকটা জিনিস দেখি যে আমরা তো এবারও চাপটা অনুভব করতে চাই, তাহলে এইবার চাপটা যদি অনুভব করতে চাই তাহলে আমাদের কোথায় অনুভব করা লাগবে? হাতের মধ্যে। তাহলে আমরা এক কাজ করি যে আমরা জানি এই চাপটা বেশ বড় হবে, তাহলে আমরা 2 হাতের মধ্যে চাপটা অনুভব করব। তো আমি 2 হাতের পৃষ্ঠে এমন একটা জিনিস রাখবো যে জিনিসটা আমাকে 1 এটিএম চাপ দিবে। তাহলে আমি 2 হাতের পৃষ্ঠে কিছুটা রাখবো। তাহলে আমি যেহেতু 2 হাতের পৃষ্ঠে রাখতেছি, তাহলে 2 হাতের ক্ষেত্রফল কতটুকু হবে? চলো একটু মাপি। এই যে মনে করো এটা হচ্ছে এই এতটুকু, তাই না? ধরো আমার হাতের ক্ষেত্রফল হচ্ছে কি এতটুকু। আচ্ছা এটা একটু মাপি আমরা। হাতের ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের এটা, ধরে নিলাম, যদিও কম বেশি হতে পারে। এটা মনে করো আমাদের 15 সেন্টিমিটারের মতো হবে, প্রায় 15 সেন্টিমিটার। এটা হচ্ছে কি আমাদের 15 সেন্টিমিটার, আন্দাজ করলাম, তুমি তো চাইলে মেপে দেখতে পারো তোমাদের বাসায়, তোমারটা। তাহলে এটা 15 সেন্টিমিটার হলে এটার ক্ষেত্রফল কতটুকু? a equals to 15 into 15 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কি হবে 225 সেন্টিমিটার স্কোয়ার। আর এটা হচ্ছে কি 225 থেকে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিলে কি করতে হবে আমাদের? 10^4 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে কি 10^4 মিটার স্কোয়ার, তাই না? তাহলে আমি এই ক্ষেত্রফলের উপরে এই পরিমাণ চাপ অনুভব করতে চাই, তাই না? এই ক্ষেত্রফলের উপরে কি এতটুকু চাপ অনুভব করতে চাই, তাহলে আমাকে কতটুকু বল এই হাতের উপর দেওয়া লাগবে সেটা আমরা আগে বের করব, তাই না? তো আমরা যদি ম্যাথটা লিখি তাহলে হচ্ছে এত প্যাসকেল চাপ কি বলতো 225 ইন্টু 10^4, তাই না, মিটার স্কোয়ার ক্ষেত্রফলে অনুভব করতে কি পরিমাণ বল প্রযুক্ত হতে হবে, তাই না?
তো যেই কতটুকু কি পরিমাণ বল প্রযুক্ত হতে হবে এটা একটা প্রশ্ন। যেই বলটা প্রযুক্ত করবে, যে বস্তুটা করবে, সেই বস্তুর তো একটা ভর থাকবে, তাই না? তো ওই বস্তুর ভর কত, এটাও মনে করো আমরা জানতে চাই। দুইটা জিনিস, যে বস্তুটা আমরা হাতের উপর রাখবো সেই বস্তুটা নিচের দিকে কতটুকু বল দিবে সেটা আমরা জানতে চাচ্ছি, এবং ওই বস্তুটার ভর কতটুকু সেটাও জানতে চাচ্ছি। তাহলে আমরা ম্যাথটা করি, চলো ম্যাথের সিস্টেমে আমরা ম্যাথটা করব। আমাদের কিন্তু সিকিউ সলভ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এটা খেয়াল রাখবা, এটা কিন্তু আমরা শুধু ফিল করার জন্যই না, আমরা কিন্তু আমাদের ম্যাথ করছি, এবং এই ম্যাথগুলা মোটামুটি একটু কঠিন লেভেলের ম্যাথ। তুমি এটা বুঝতে পারলে বুঝবা যে তোমার সিকিউ সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? ক্ষেত্রফল 225 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, মনে রাখবা এটা কিন্তু সাইন্টিফিক এক্সপ্রেস ওয়ে না, বা এইভাবে কিন্তু আমরা সাইন্টিফিক্যালি এক্সপ্রেস করতে পারি না। সাইন্টিফিক্যালি এক্সপ্রেস থাকবে কি, এই একটা ডিজিটের পরে দশমিক থাকবে, যে 2.25 ইন্টু 10 ইনভার্স 2 মিটার স্কোয়ার। এটা মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, আমরা এখানে ঠিক করে দিই জিনিসটা, ঠিক করে দিই। আমাদের মনে করো ক্ষেত্রফল হচ্ছে কি 10 ইনভার্স 2, তাহলে এটাও কি আমাদের 10 ইনভার্স কি বলতো 2, যেখানে আমাদের দশমিকটা থাকবে কত ঘর পরে, 1 ঘর পরে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তারপর আমাদের চাপ পি এর মান কতটুকু হবে বলতো, 101,325 প্যাসকেল হওয়া লাগবে। তাহলে বলের মান কত, তাই তো? তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে বা এফ এর মান বের করবো, তাই এফ ইকুয়ালস টু কি পি এ, তাই না? আচ্ছা, আমরা এই পাশে ম্যাথটা করি। তাহলে এফ ইকুয়ালস টু 101,325, এটা পি এর মান হচ্ছে কি 2.25 ইন্টু 10 ইনভার্স 2। এত নিউটন বল অনুভব করা লাগবে, তাই না? 2279.81 নিউটন বল তোমার হাতের উপরে অনুভব করা লাগবে। তাহলে ওই বস্তুর ভর কত হবে? আমরা তো জানি কি বলতো, এফ ইকুয়ালস টু এম জি। এটা হচ্ছে বস্তুর ভর, আর এটা হচ্ছে কি বস্তুর অভিকর্ষ ত্বরণ, তাই না? তাহলে এম ইকুয়ালস টু কি হবে, 2279.81 ডিভাইড বাই জি। এখানে 2279.81 ডিভাইড বাই 9.8, এটা কত আসে দেখি তো, আমাদের ভাগ করলে হচ্ছে 232.63 কেজি। বুঝতে পারতেছো? তোমার এই হাতের উপরে তুমি যদি 1 ATM চাপ অনুভব করতে চাও, তাহলে তোমার হাতের উপরে কি করা লাগবে? তোমার হাতের উপরে 232 কেজি ভরের একটা বস্তু রাখা লাগবে। চিন্তা করো এবার, কি পরিমাণ চাপ বা কতটুকু চাপ অনুভব করতে হবে তোমাকে। 232 কেজি তুমি জীবনও নিতে পারবে না, আর নেওয়ার জন্য তোমাকে মোটামুটি 10-12 বছর ব্যায়াম করা লাগবে, বুঝছো? তো সেই পরিমাণ এনার্জি তোমাকে পাওয়ার জন্য, তো এই পরিমাণ চাপ আমাদের উপরের বায়ুমণ্ডল আমাদের উপর দিচ্ছে, কিন্তু আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা কোনো কিছু অনুভবই করতে পারছি না। এটার রিজনটা কি, এটার কারণটা কি বলতো? যে এই পরিমাণ চাপ আমাদের দিচ্ছে, আমরা অনুভব করতেই পারছি না কেন, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কি বলতো, আমাদের ভেতরে যেই রক্ত চলাচল করছে বা রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তগুলো এত স্পিডে বা এত গতিশীলভাবে প্রবাহিত হচ্ছে যে এই রক্তগুলো কিন্তু আমাদের শরীরের ভেতর থেকে আমাদের বাইরের দিকে চাপ দিচ্ছে। যেমন ধরো আমি যদি একটা হাত আঁকি, আমার মনে করো হাতটা হচ্ছে এটা, রক্তগুলো তো চলাফেরা করছে, তাই না? এই রক্তগুলো কি বাহিরের দিকে আমাদেরকে চাপ দিচ্ছে, এই চামড়ার ভেতর থেকে বাইরের দিকে কি করতেছে বলো, তোমাদেরকে চাপ দিতেছে। আবার বায়ু কি করতেছে, আমাদের ভেতরের দিকে চাপ দিচ্ছে। এই বায়ুর চাপ, রক্তের চাপ, দুইটা সমান সমান, বুঝছো? এই পরিমাণ চাপ বায়ু দিচ্ছে, রক্ত দিচ্ছে, সো দুইটা সমান সমান, তাই আমরা কিছু অনুভব করি না। তাই আমাদের এই বায়ুচাপটাকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের রক্তের চাপ কাজে লাগতেছে। এই জন্য দেখবা যখন কোনো নির্দিষ্ট উচ্চতায় বা অনেক উচ্চতায় কেউ যায়, তখন তার নাক দিয়ে রক্ত বের হয় বা তার খুব খারাপ লাগে, কারণ কি, অনেক উপরে বায়ুচাপ কমে যায়।
আর বায়ুচাপ কমে গেলে কি হয়, ভেতরে রক্তের চাপটা কম্পারিজনলি বেড়ে যায়। যখন এই চাপটা কমবে, এটা যখন বেড়ে যাবে, তখন কি রক্তটা বের হয়ে আসার চেষ্টা করবে, তখন সে কি নাক দিয়ে বা মুখ দিয়ে মাঝে মাঝে কি হয়ে যায়, বের হয়ে আসা শুরু করে। এই সিচুয়েশনটাকে দেখে আমরা অনেকে ভয় পাই, কিন্তু এই জিনিসটা হয় মূলত কিসের জন্য, বায়ুচাপ কমে যাওয়ার জন্য। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের 1 ATM চাপ কতটুকু সেটা আমাদের ফিল করতে পারবো, যে আমরা যদি হাতের মধ্যে প্রায় 232 কেজি ওজনের একটা বা ভরের একটা কি নেই, আমরা বস্তু নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম চাপের একক প্যাসকেল দেখেছি, প্যাসকেলের পরে এটিএম দেখেছি, আরো চাপের একক আছে যেগুলো কিনা আমাদের বিভিন্ন কাজে লাগে। সেটা হচ্ছে কি আমাদের বার। চাপের আরেকটা একক হচ্ছে কি বলতো, বার। 1 বার চাপ কতটুকু, 10⁵ প্যাসকেল। মানে সরাসরি বলা যায় 1 লক্ষ প্যাসকেল যে পরিমাণ চাপ অনুভব করায়, সেটা হচ্ছে কি আমাদের 1 বার, তাই না? তো আরেকটা একক আছে, সেটা হচ্ছে টর। সেটা হচ্ছে কি বলতো, টর, তাই না? এই টরটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে, নেক্সট কিছু ক্লাসের পর আমরা আলোচনা করব। এখন আমরা করব না, কারণ এটা তোমরা বুঝবা না। ঠিক আছে, কারণ এটার জন্য আরেকটা বড় আরেকটা টপিক আলোচনা করতে হবে, সেটা আমরা আলোচনা করব। এই হচ্ছে চাপ, এবং চাপের মোটামুটি একক গেল। তো চাপ হচ্ছে আমরা মোটামুটি ডিটেলসে পড়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে নোট করবা এবং বুঝবা যে কিভাবে কি হয়েছে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা। এবং যদি তোমাদের কাছে কোনো কোশ্চেন থাকে যে স্যার আমি তো এটা বুঝতে পারিনি বা এটা আমার প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ভালো থাকবে সবাই। ধন্যবাদ।